গল্পের মতো দিনগুলোর গল্প শোনাতে আমাদের এই বিশেষ নিবেদন গল্পের মাজলিস। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প অসময়। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে অসময়। ঘরে ঢুকেই দেখি বসার ঘরের সোফায় হলুদ চাদর গায়ে দিয়ে কে যেন শুয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, তবে রগ ওঠা ময়লা পা বের হয়ে আছে। সোফার হাতলে যে গোলাকার দাগ, তা ওই পা থেকে এসেছে বলাই বাহুল্য। রাগে আমার কান ঝা ঝা করতে লাগলো। রান্নাঘরে জরি চা বানাচ্ছিল। আমাকে দেখে হাসি মুখে বলল, চায়ের সঙ্গে কি খাবে? ঘরে কিছুই নেই, লুচি ভেজে দেব? আমি শুকনো গলায় বললাম, কে এসেছে? জরি বলল, আমি জানি না, মগবাজার থেকে এসে দেখি উনি শুয়ে আছেন। করিম দরজা খুলে দিয়েছে। তোমার নাকি কিরকম আত্মীয় হন? অনেকক্ষণ আমার মুখে কোনো কথা এলো না। দুদিন পর পর একই যন্ত্রণা। গত সপ্তাহে এসেছে দুজন, এর মধ্যে একজনের আবার ফিরে যাওয়ার ভাড়া ছিল না। তাকে নেত্রকোনা ফিরে যাওয়ার ভাড়া বাবদ 30 টাকা দিতে হয়েছে। আমার হিসেব করা বেতনে 30 টাকার দাম আছে। মাসে 20 তারিখে অফিস থেকে ফিরে নতুন একজন মেহমানকে দেখলে আমার সঙ্গত কারণে মন খারাপ হয়। জরি বলল, তুমি হাত মুখ ধুয়ে বারান্দায় গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। কতদিন থাকবেন কিছু জানো নাকি? না, তবে বিছানাপত্র নিয়ে এসেছেন, কাজেই দীর্ঘ পরিকল্পনা থাকা বিচিত্র নয়। জরি মুখ নিচু করে হাসল। এর মধ্যে হাসির কি আছে কে জানে। জরিকে আমি ঠিক বুঝতে পারি না। বিয়ের পর থেকে সে মেহমানদারি করছে। সবই আমার গ্রামের বাড়ির গরিব আত্মীয় স্বজন। কেউ চাকরির সন্ধানে, কেউ চিকিৎসার জন্যে, আবার কেউ কেউ নিছক বেড়াবার জন্যে। নতুন এয়ারপোর্ট দেখবে, চিড়িয়াখানায় যাবে, শিশু পার্কে যাবে। জরি নির্বিকার, যেন এসব ঝামেলা বিচলিত হওয়ার মতো কোনো ঝামেলা নয়। আমি প্রথম ভেবেছিলাম জরির এই ব্যাপারটি লোক দেখানো। আমার কাছে প্রমাণ করতে চাচ্ছে যে সে যদিও অনেক বড়লোক বাড়ির মেয়ে, তবু আমার গরিব আত্মীয় স্বজনদের সে মোটেই অবহেলা করে না। এখন বুঝতে পারছি আমার ধারণা ঠিক নয়। কোনো এক বিচিত্র কারণে জরির মধ্যে বিরক্ত হবার ক্ষমতা গড়ে ওঠেনি। আমি যখন দেখি আমার কোনো ফুফাতো ভাই কিংবা খালাতো ভাই কার্পেটের ওপর নাক ঝেড়ে টেবিল ক্লথে হাত মুছছে, তখন আমার মাথায় রক্ত উঠে যায়। অথচ জরিকে দেখি বেশ সহজ এবং স্বাভাবিক, যেন কার্পেটে নাক ঝাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বারান্দায় ফুরফুরে হাওয়া, তবু আমার বিরক্ত ভাব কাটল না। জরি চা নিয়ে আসতেই বললাম, এরকম মেহমানদারি করলে তো চলবে না জরি। জরি বলল, যতক্ষণ চলছে চলুক, তুমি চা খেয়ে ভদ্রলোককে ডেকে তুলে আলাপ পরিচয় করো। রাগ করার কি আছে বলো তো? রাগ করার কিছু নেই। সময় অসময় নেই স্পঞ্জের স্যান্ডেল পরে মাথায় একটা কাঁঠাল নিয়ে লোকজন আসতে থাকবে, আর আমি গিয়ে গলা জড়িয়ে ধরব? জরি খিলখিল করে হেসে উঠল, যেন এরকম মজার কথা সে বহুদিন শোনেনি। চা খেতে খেতে জানা হয়ে গেল মেহমানের ঘুম ভেঙেছে এবং মেহমান আমার খোঁজ করছেন। আমি গিয়ে দেখি হাসু চাচা, প্রায় 11 বছর পরে দেখা। ডান গালে লাল জরুলটা দেখলে চিনতেই পারতাম না। কি চেহারা হয়েছে! মাথায় চুল উঠে গেছে, সরু সরু হাত পা। আমাকে দেখেই বললেন, বিয়ে করলে খবর তো দিস নাই। আপনিও তো আমাকে কোনোদিন কোনো খবর দেননি চাচা। তা ঠিক, খুব ঠিক কথা। আপনার শরীরের একই অবস্থা হয়েছে চাচা। আর বলিস না, মরণ রোগ। মরবার সময় যে খুব অসুখ বিসুখ হয় সেসব। ভাবলাম মরবার আগে একবার দেখে যাই, বৌমাকেও দেখব। বৌমার খুব প্রশংসা শুনি লোকের কাছে। আমি জরিকে গিয়ে বললাম, ইনি আমাদের হাসু চাচা। জরি বলল,
তুমি যার বাড়িতে থেকে মেট্রিক পাস করেছিলে? হ্যাঁ। এই প্রথমবার দেখলাম মেহমান দেখে বিরক্ত হওনি। আসলে হাসু চাচা না থাকলে আমার পড়াশোনা হতো না জরি। জরি হাসতে হাসতে বলল, পড়াশোনা না হলে আমার সঙ্গে তোমার দেখা হতো না, কাজেই আমাদের দুজনের দেখা হওয়ার পেছনেও তোমার হাসু চাচা রয়েছে। রাতে হাসু চাচার অবস্থা খারাপ হলো, আকাশ পাতাল জ্বর। আমাদের পাড়ার আফজল ডাক্তারকে নিয়ে এলাম রাত 11টায়। ডাক্তার বললেন, এত সিরিয়াস রোগী হাসপাতালে তো নিতে হবে। হাসু চাচা শ্বাস টানতে টানতে বহু কষ্টে বললেন, হ্যাঁ, হাসপাতালে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই বাবা। প্রয়োজন নেই বললে তো হবে না, জীবন মৃত্যুর প্রশ্ন। জোরে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, ইনার আত্মীয় স্বজনদের খবর দেওয়া প্রয়োজন মনে হয়। কেমন করে তাকাচ্ছেন দেখো না, তুমি আমার ফোপার কাছেও একবার যাও, ফোপাকে নিয়ে এসো সঙ্গে করে। ফোপা অবশ্য এলো না, জরুরি আত্মীয় স্বজনরা কখনো কেউ আসে না। তবে তিনি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিলেন। রাগী গলায় বললেন, শুধু শুধু বাড়িতে ঝামেলা করবেন না, হাসপাতালে দিন, আমি বলে দেব ভালো খোঁজ খবর করবে। বাসায় ফিরে দেখি হাসু চাচার অবস্থা আরও খারাপ হয়েছে। আমাকে চিনতে পারেন না, কথা বললে জবাব দেন না, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকান। জোরে একবার পানির গ্লাস নিয়ে ঢুকতেই অবাক হয়ে ডাকতে লাগলেন, ও মিনু, ও মিনু, মিনু মা। জোরে ফ্যাকাশে হয়ে বলল, মিনুকে? আমি বললাম, হাসু চাচার মেয়ে, অনেকদিন আগে মারা গেছে। হাসু চাচা টেনে টেনে বললেন, ও মিনু, ও মিনু, বিটি বিটি আমার কাছে আয় না। রাত 1টার সময় তাকে হাসপাতালে নিয়ে গেলাম। বাসায় ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেল। জড়ি দেখি একা একা জেগে বসে আছে, তার মুখ রক্তশূন্য, একদিনের পরিশ্রমে চোখের নিচে কালি পড়েছে। আমাকে দেখে জড়ি বলল, অবস্থা কি তার? আমি বললাম, বেশি ভালো না, স্যালাইন দিচ্ছে। তুমি কি চা খাবে? না, এত রাতে ইচ্ছে করছে না। খাও না, আমার খেতে ইচ্ছে হচ্ছে। হাত মুখ ধুয়ে বারান্দায় গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আমরা ঘুমোতে গেলাম প্রায় শেষ রাতে। বাতি নিভিয়ে বিছানায় উঠতেই জরি মৃদু স্বরে বলল, তোমার হাসু চাচার যে একটা মেয়ে ছিল মিনু, এই কথা কিন্তু তুমি আমাকে কখনো বলোনি। এটা এমন কোনো দরকারি কথা না জরি। জরি অনেকক্ষণ কোনো কথা বলল না, তারপর হঠাৎ বলল, মাঝে মাঝে তুমি যখন আমাকে খুব আদর করো তখন কিন্তু আমাকে মিনু বলে ডাকো। আমি কোনো জবাব দিলাম না। জরি বলল, হাসু চাচার মেয়েটি কখন মারা গিয়েছিল? ক্লাস 9-এ পড়ার সময়। মেয়েটি দেখতে কেমন ছিল? আমি জবাব দিলাম না। দীর্ঘ সময় চুপ করে থেকে জরি আমার হাত ধরল। ভালোবাসার গাঢ় স্পর্শ। বাইরের অস্পষ্ট আলোয় জরির মুখ অবিকল সেই বালিকা মিনুর মুখের মতো দেখাতে লাগল। সেই মুখ আমি ভুলেই গিয়েছিলাম। শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অসময়। এরকম আরো গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গল্পের মাজলিস।